সকলকে শুভেচ্ছা জানাচ্ছি বৈশাখের খরতাপে। আজকে হয়তো বৈশাখের 5 তারিখ। বৈশাখের খরতাপে আমরা এই রকম জায়গায় এত সুন্দর একটা বাগানে উপস্থিত হতে পেরেছি, সেই জন্য এবং আপনাদের প্রাণোচ্ছল চেহারা দেখতে পাচ্ছি, কারো অস্বস্তি নাই, এটা দেখে আমি খুবই ভালো লাগছে। সেই জন্য আমি আসলে আমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। পাশাপাশি আপনারা যারা আছেন তাদের সকলের তরফ থেকে আমি তাদের সকলকে আমার তরফ থেকে আশা শিক্ষা কর্মসূচি রাজশাহী সদর জেলার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই জায়গায় আসছেন আজকে প্রায় সকালে, খুব সুন্দর মন মানসিকতা নিয়ে এখানে আসার সুযোগ ঘটার কারণে, আমার কথা শোনার কারণে যদি কখনো কোনো উপকার হয়, বসেন না প্লিজ আপা, দাঁড়ায় থাকলে দেখতে খারাপ লাগছে, তাহলে সেটা আমার শিক্ষা কর্মসূচির যাতে কাজে লাগে আমি চেষ্টা করব এরকম কিছু কথা বলার। কোনো কথায় যদি কখনো প্রশ্ন থাকে বা মনে হয় বুঝতে পারছি না আজকে আমার কথায়, তো অনুগ্রহ করে শেষে আমি প্রশ্ন নেব আপনাদের কাছ থেকে, 2টা বা 4টা আপনারা প্রশ্ন করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। বেশি কথা না বাড়িয়ে আমি শুরু করছি। আমার আলোচনার শুরুটা হবে আশা শিক্ষা কর্মসূচি সম্পর্কে অল্প একটু ধারণা। আমার এরপরে হবে হচ্ছে এই শিক্ষা কর্মসূচি অর্থাৎ আপা আপনাদের সন্তানদেরকে যা দিচ্ছে, ঠিক আছে, এটা দিয়ে আপনাদের কি কি সুযোগ বা কি কি সুবিধা আপনারা পাচ্ছেন, তার অসুবিধা আমার কাছে কি কি মনে হয়, কি কি সুবিধা আর কি কি অসুবিধা, সবশেষে আপনাদের কিছু করণীয়। তাহলে আমি প্রথমে শিক্ষা কর্মসূচির ধারণা দেব, আপা আপনাদেরকে আশা শিক্ষা কর্মসূচি থেকে কি সুযোগ আর কি সুবিধা দিচ্ছে সেটা বলবো, আর সবশেষে আমি বলবো আপনারা এজ এ অভিভাবক, এজ এ গার্ডিয়ান আপনাদের কি করণীয়, এটা বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। আচ্ছা, আশা শিক্ষা কর্মসূচি, এই যে চার্টগুলোতে লেখা আছে, হয়তো সবাই পড়তে পারেন না, যারা পড়তে পারেন তারা হয়তো দেখছি হলুদ ওই যে বর্ডারের ভেতরে আশা শিক্ষা কর্মসূচি লেখা আছে। 2011 সালে এই কর্মসূচিটা প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ কর্মসূচি নামে চালু হয় সারা বাংলাদেশে। 2005 সাল নাগাদ প্রায় 489, মানে 500-600 আশেপাশে ছিল। 2019 সাল করোনার আগের বছর পর্যন্ত প্রায় 1200টা ব্রাঞ্চে ছড়িয়ে পড়ে আশা শিক্ষা কর্মসূচি। কাজ কি ছিল? শিশু থেকে 2য় শ্রেণীর শিক্ষার্থী যারা, তাদেরকে স্কুলের বইয়ের পড়াটা আরেকবার রিপিট করে দেওয়া। কারণ হচ্ছে আমাদের উদ্দেশ্য 3টা। মূল লক্ষ্য হচ্ছে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং ঝরে পড়া হ্রাস করা। আর এই লক্ষ্যটা অর্জনের জন্য আমাদের 4টা উদ্দেশ্য আছে। 4টা উদ্দেশ্যের একটা হচ্ছে যে আমাদের ঝরে পড়া হ্রাস করতে হবে। শিক্ষার্থী প্রাথমিক বিদ্যালয়ে যায়, ঠিক আছে, সাইকেল কমপ্লিট করে না, প্রাথমিক বিদ্যালয় কমপ্লিট করে না, ভর্তি হয় 5ম শ্রেণী, পাশ করতে পারে না। এক, আবার কি হয়, কিছু কিছু শিক্ষার্থী বাসায় বাড়ির কাজ করতে পারে না। এজন্য আমাদের উদ্দেশ্য হচ্ছে বিদ্যালয়ের পাঠ আয়ত্তে সহায়তা করা, রিভিশন দিয়ে দেওয়ার কাজটা একটু করা। আরেকটা উদ্দেশ্য কি, গুণগত মান, প্রাথমিক বিদ্যালয় অর্থাৎ পিইসি পরীক্ষা, প্রাইমারি এডুকেশন সার্টিফিকেট পরীক্ষা, বা বন্ধ হয়ে গেছে যেটা 5 পাস করার পরেও বলছে আই এম জিপিএ 5, আমি জিপিএ 5 পাইছি, আমি জিপিএ 5, আই হ্যাভ গট জিপিএ 5 বলছে না, যে আমি জিপিএ 5 পেয়েছি এটা বলছে না, ভুলভাল ইংরেজি বলছে। ইভেন 5ম শ্রেণী পাস করার পরেও রিডিং পড়তে পারে না, এরকম শিক্ষার্থী আছে, এখনো আছে। যোগ বিয়োগ শিখাচ্ছে, যেটা 1-এর শিক্ষার্থীকে শেখাতে হয়। তো এই জন্য আশা শিক্ষা কর্মসূচির উদ্দেশ্য হচ্ছে এরকম একটা ব্রুশিয়ার আপনাদের আপার কাছে আছে, যে গুণগত শিক্ষার সুযোগ সৃষ্টি এবং তা সকলের জন্য উন্মুক্ত করা। বসেন। আরেকটা উদ্দেশ্য, যেটা প্রথম 1 নম্বর উদ্দেশ্য ছিল, শিশু প্রাক প্রাথমিকের জন্য আপনারা অনেক এনজিও দেখেছেন, বিশেষ করে গোটা বাংলাদেশ আলোড়ন সৃষ্টিকারী এনজিও, মুখে মুখে সবার ব্র্যাকের প্রি প্রাইমারিতে সবাই পড়েছে, আমি নিজেও ওখান থেকে পড়ে স্কুলে যাই। আশাও চেষ্টা করছে যারা এখনো স্কুলে যাচ্ছে না, 4 বছর বয়স, 5 বছর বয়স, স্কুলে পরের বছর যাবে, তাদেরকে অন্তত পক্ষে চার্টের মাধ্যমে অ আ ক খ শিখিয়ে যাতে স্কুলে যাওয়ার জন্য উপযোগী করে দেওয়া হয়, এটা চেয়েছে আশা। লক্ষ্য রাখবেন, আশা কখনোই আলাদা কোনো শিক্ষাক্রম দেয়নি। আশা দিয়েছে প্রাথমিক বিদ্যালয় অথবা সরকারি আলিয়া মাদ্রাসা, যাদের পাঠ্যপুস্তক একই, প্রাথমিক বিদ্যালয় অথবা সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী যাদের পাঠ্যপুস্তক একই, এই রকম শিক্ষার্থী শিশু থেকে 2য়, আর আপনাদের এখানে 3য় থেকে 5ম, এরকম শিক্ষার্থীদেরকে উনাদের বই দিয়ে উনাদের ক্লাসের পড়াই ম্যাডামরা পড়িয়ে দেন। নিয়ম হচ্ছে শিশু থেকে 2য় 2 ঘন্টায়, 3 থেকে 5 2.5 ঘন্টায়। একই সাথে 3 শ্রেণীর শিক্ষার্থী থাকবে, শিশু 1-2 অথবা 3-4-5। এটা হচ্ছে আশা দিচ্ছে। এই কারণে
আশা গোটা বাংলাদেশে বিভিন্ন জায়গায় এটা চালু করেছে, গোটা বাংলাদেশের প্রায় সব বিভাগে আছে, 64টা জেলাতেই আছে। তো শিশু থেকে দ্বিতীয় পর্যন্ত আছে 850টা ব্রাঞ্চ, আর শিশু থেকে পঞ্চম মানে আপার মতো এরকম আছে 200টা ব্রাঞ্চের মতো, প্রায় সব মিলিয়ে 1050টা ব্রাঞ্চের মতো। আর ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত কার্যক্রম চলে আমাদের হাই স্কুলে, সারা বাংলাদেশের 64 জেলায় 64টা। আমি দেখি 2টা, চাঁপাইনবাবগঞ্জ, আর একটা হচ্ছে আপনার রাজশাহী পুঠিয়া ডাকরাতে। এ তো গেল আশা শিক্ষা কর্মসূচির ব্যাপার। আশা শিক্ষা কর্মসূচি এখন এইটা আপনারা হয়তো হালকা হালকা বুঝেছেন। আশা সম্পর্কে কি কেউ শুনেছেন? মানে শিক্ষা কর্মসূচি ছাড়া আশা কি করে কেউ বলতে পারবেন? আশা একটা ঋণদান সংস্থা, ম্যাক্সিমাম সদস্য সংস্থা, হ্যাঁ, একটা এনজিও। তো এরা ঋণ দেয়। এই ঋণের একটা লভ্যাংশ সরকারি নিয়মানুযায়ী হচ্ছে আপনাদের প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানের, আমাদের যেমন ইসলাম যারা মুসলমান তারা জানে ইসলামে হচ্ছে যাদের জাকাত ফরজ, ওই আয় হলে 2.5% জাকাত দিতে হবে। তো আমাদের এনজিও গুলোতে নির্দিষ্ট পরিমাণ লাভ হলে লাভের 1% একটা অংশ সমাজ কল্যাণমূলক খাতে ব্যয় করতে হবে, সিএসআর কর্মসূচি বলে বেশিরভাগ এনজিও। তো আশারও এরকম ব্যয় করতে হয়। সেই জায়গার উপলব্ধি থেকেই আশা সিএসআর কর্মসূচি হিসেবে এটা চালু করে। এখান থেকে আশা কোনো লাভ পায় না, বরং আশার নিজের যে লাভ, ক্ষুদ্র ঋণ থেকে যে লাভ, সে লাভের একটা অংশ দিয়ে আমাদের এটা পরিচালনা করে। আরও কর্মসূচি আছে, স্বাস্থ্য কর্মসূচি লাভের একটা অংশ দিয়ে পরিচালনা করে, ফিজিওথেরাপি ক্যাম্প হয়, এগুলো পরিচালনা করে। আশার ব্যাপারে সংক্ষেপে এতটুকুই। আশার প্রেসিডেন্ট আরিফুল হক চৌধুরী স্যার বর্তমানে, আর আমাদের এডুকেশন ম্যানেজার সামিউল হক স্যার। শেষ। দ্বিতীয় স্তরে চলে আসি। আপা আপনাদের সন্তানদেরকে কি সুযোগ দিচ্ছে, কি অসুবিধা হচ্ছে? আশা থেকে আপা হচ্ছে অল্প কিছু টাকা পান 4.5 ঘন্টা পড়ানোর জন্য, 3000 টাকার একটু বেশি। আপনাদের কাছ থেকে কিছু টাকা পান শিশু থেকে দ্বিতীয়র জন্য 30 টাকা হারে, তৃতীয় থেকে পঞ্চমের জন্য 50 টাকা হারে, মোট প্রায় 4.5 থেকে 5-এর কাছাকাছি। কিন্তু এই ঘর ভাড়া, ওয়াশরুমে যাওয়ার জন্য ওয়াশরুমের প্রসেস, বা আপনাদের যে বিদ্যুৎ পাখা বাতাস করছেন, অনেক জায়গায় সেবিকারা আমরা সেবিকা বলি ওনাকে, ফ্যান, বিদ্যুৎ, সকল খরচ ওনার। এই যে চাটাই দিয়ে ঘর করে সকল খরচ ওনার। এই অন্যান্য এনজিও কিন্তু এই সকল ক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা দেয়, কিন্তু আশা দিচ্ছে না। তারপর আলহামদুলিল্লাহ ভালো, যারা শুধুমাত্র শিশু থেকে দ্বিতীয় মাত্র 1035 টাকা দেয় আশা, এত কম। আর বাচ্চাদের কাছ থেকে 30 টাকা হারে 30 জন থাকলে হয়তো 900 টাকা, 2000 টাকার কাছাকাছি, কিন্তু সবাই ঠিকঠাকভাবে দিচ্ছে। এটা হচ্ছে আপাকে আশা দিচ্ছে। চাচ্ছে কি 3টা শ্রেণীর শিক্ষার্থী কমপক্ষে 30 জন তারা একসাথে বসে নিজেদের পাঠ আয়ত্ত করবে, যাতে করে বিদ্যালয়ে গুণগত মান সবার জন্য উন্মুক্ত হয়। যে ফার্স্ট রোল সে আমাদের এখানে আসবে না, ফার্স্ট রোল তো এমনিতেই পারে। যে ধরেন 11 রোল, 12 রোল, 13 রোল এখানে এসে আপার কাছ থেকে যাতে ভালো শিখে নিতে পারে, স্কুলে গিয়ে যাতে মনে না হয় ও ফার্স্ট রোল, ও পারছে, ইস আমি হয়তো আরেকটু মানে পড়লে পারতাম, কিন্তু আমাকে পড়ানোর কেউ নাই, আমার আম্মা আব্বাও পারে না, আমার আম্মা আব্বা তো নিজেরাই পড়াশোনা করতে পারেনি, বা তারা আয় করতেই অনেক ক্লান্ত, বরং আমি আম্মা আব্বাদেরকে লাহারি নিয়ে যাই, খেতে কাজ করে দেই, আমার খুব আগ্রহ যদি পারতাম। এইরকম শিক্ষার্থীদেরকে পড়ানোর দায়িত্ব হচ্ছে আপার। সুবিধা বঞ্চিত বা একটু প্রয়োজন আছে। শিশু যখন আমরা শিশু থাকি, হাতের কাছে ধরেন পানির গ্লাসটা, এই জায়গায় হাত, এই জায়গায় গ্লাস, খুব চেষ্টা করেও পাই না। যখন একটা শিশু এখন হাঁটা শেখেনি বা ছেঁচড় পাড়া শেখেনি আমাদের ভাষায়, তখন আমরা কি হাতের কাছে এনে দিই, নাগালে এনে দিলেও কিন্তু হাত দিয়ে খাই। ঠিক তেমনি এই কাজটুকু, আগ্রহ আছে শিক্ষার্থীর, খুব বেশি সামর্থ্য নাই, সুবিধা নাই, ওই রকম জায়গায় আসা চেষ্টা করছে ওই শিক্ষার্থীদেরকে তুলে আনার। আপা কি সুযোগ সুবিধা দেয়? আপা আপনাদেরকে ক্লাসের বইটা পড়িয়ে দেওয়ার চেষ্টা করে আপনার বাচ্চাদেরকে। আপনার বাচ্চারা আসলো না আসলে আপনাদের সাথে যোগাযোগ করে। আপনাদের দেখভালের জন্য শিক্ষা সুপারভাইজার আছে, তারা সবাই মিলে আপনাদেরকে নিয়ে 3 মাস পর অভিভাবক সভা, যেমন আজকে এরকম অভিভাবক সভার আয়োজন করে। আপনাদেরকে 4 মাস পরে, অর্থাৎ যে এরকম শিক্ষা সেবিকা যারা আছে 4 মাস পরে একটা ট্রেনিং হয়, যে ট্রেনিংটা 2 দিন ব্যাপী হয়। বড় কোনো শিক্ষা অফিসার অথবা ইউআরসি ইনস্ট্রাক্টর তারা এসে ট্রেনিং দেয়, যাতে করে এই বাচ্চাদের সঠিকভাবে পড়াতে পারে। কারা ট্রেনিং দেয়? প্রাইমারি স্কুলের টিচারদেরকে যারা ট্রেনিং দেয়, এই রকম মানে ট্রেনাররা আসে সাধারণত। বুঝতে পেরেছেন? আচ্ছা, এইগুলো দিয়ে আমাদের শিক্ষার্থীদের সুযোগ সুবিধা কি? এইগুলো দিয়ে আমাদের শিক্ষার্থীদের সুযোগ সুবিধা হচ্ছে এই গ্লাস
অর্ধেক পরিপূর্ণ বা গ্লাসে পানি একটুখানি পরিপূর্ণ ফাঁকা আছে, এই জায়গাটুকু আপা পূর্ণ করে দিল, গ্লাসে পানি পরিপূর্ণ হয়ে গেল। এটা আমাদের উদ্দেশ্য। মানে তার জ্ঞানটা 3 পর্যন্ত যতটুকু হওয়ার দরকার ছিল, স্কুল থেকে কিছুটা নিল, এখান থেকেও কিছুটা নিল, জ্ঞানটা সে শিখলো। 3তে যতটুকু অর্জন উপযোগী যোগ্যতা ছিল, একটা 3 শিক্ষার্থী, 3য় শ্রেণীর শিক্ষার্থী যতটুকু জানার দরকার ছিল ততটুকু জানতে পারলো। আমাদের এটা হচ্ছে সার্থকতা, আমরা এই সুযোগটা দেওয়ার চেষ্টা করি। অসুবিধা কি? অসুবিধা হচ্ছে আমাদের এখানে শিক্ষার্থীদের জন্য অনেক ক্ষেত্রে আমরা দেখি যে খুব তীব্র গরমে, এই যে বিদ্যুৎ, আজকে যেমন ধরেন বিদ্যুৎ সুযোগ সুবিধা নেই, আমরা শুধুমাত্র কয়েকটা চার্ট দিচ্ছি, খাতা কলম দিচ্ছি না, কিন্তু অনেক এনজিওতে দেয়। আবার ধরেন মিড ডে মিল দিচ্ছে প্রাইমারি স্কুলে, বা অনেক এনজিওতে মিড ডে মিল দেয়, খাবার দেয়, বিস্কিটের প্যাকেট দেয়, আমরা দিচ্ছি না। এজন্য অনেকের হয়তো মন খারাপ করতে পারে, কিন্তু আমরা এটা আসলে করছি না, কারণ আমাদের এটা আলাদা প্রসেস না। ও বিদ্যালয়ে যাবে, ও এইরকম সুযোগের লোভে এখানে আসবে না। আমরা এখন এমন স্তরে পৌঁছে গেছি যে লোভ দেখিয়ে পড়ানোর পর্যায়ে এখন আর নাই, আল্লাহর রহমতে। মানে বাংলাদেশের স্তরটা এখন ওই পর্যায়ে গেছে আর কি। পুশ ফ্যাক্টর নাই, এখন টেনে তোলা। একটা সময় ছিল মানে ঠেলে দেওয়া। পুশ ফ্যাক্টরে হচ্ছে উপবৃত্তি দেওয়া, টাকা দিয়ে পড়ানো, যেমন হচ্ছে রোহিঙ্গাদের সন্তানদেরকে এখন পড়াচ্ছে। বাংলাদেশে বর্তমানে পুল ফ্যাক্টর চলছে, মানে টেনে তোলা। আমাদের প্রোগ্রামটা বাচ্চাদেরকে টেনে তোলার জন্য একটা প্রক্রিয়া। আমরা যেই বাচ্চাটার আগ্রহ আছে, সামর্থ্য পুরোপুরি নাই, তাকে এখানে দিচ্ছি। ইভেন একটা অভিভাবক আছে, ওয়ালাইকুম সালাম, একটা অভিভাবক আছে যার ধরেন সামর্থ্য আছে, সে বেশি দিতে চায় টাকা, ম্যাডামকে দিচ্ছে, কোনো সমস্যা না। আরেকটা অভিভাবক আছে, ওইটাও দিতে পারছে না। এমনও সন্তান আমরা ধরেন পাচ্ছি, আমাদের আছে এমনও এলাকায়, যে সন্তানের বাবা মা চাই না ও পড়াশোনা করুক, সন্তানই নিজ ইচ্ছায়, আপনি বাতাস নিজে করেন না, মানে উনি চাচ্ছে, সন্তানরাই নিজে জোর করে পড়তে চাচ্ছে, বুঝতে পারছে না, প্রাইভেটও পড়তে পারছে না। সমাজে এখন প্রাইভেট ছড়াই গেছে, প্রাইভেটও পড়তে পারছে না। এরকম শিক্ষার্থীকে দরকার হলে বিনামূল্যে, মানে কোনো ধরনের এখানে টাকা পয়সা দেওয়া লাগবে না। অনেক সেবিকা নাটোরে আমি দেখেছি, নিজের পকেটের টাকা খরচ করে, নন পাইলটিং 1000 টাকা বেতন পায়, অথচ পকেটের টাকা খরচ করে খাতা কলম কিনে দেন উপহার হিসেবে। বলেন যে তোমাদের মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হবে শিশু শ্রেণীতে, প্রথম শ্রেণীতে, দ্বিতীয় শ্রেণীতে, ফার্স্ট সেকেন্ড থার্ড, প্রত্যেক মাসে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদেরকে একটা করে পুরস্কার দেওয়া হবে। থার্ডকে একটা কলম, গুড, থার্ডকে একটা কলম দেয়, আমি নিজের থেকে দিয়েছি। সেকেন্ডকে একটা খাতা দেয়, ফার্স্টকে একটা খাতা দেয়। সেকেন্ডের খাতা একটু চিকন, ফার্স্টের খাতাটা একটু মোটা। তাহলে কি হলো? এইটা হলো আগ্রহ বাড়ানোর জন্য। গুড, আগ্রহ বাড়ানোর জন্য আমরা বিভিন্ন কাজ করতেই পারি, করব, এই সুযোগটা দিলাম। অসুবিধা হচ্ছে আমরা এগুলো দিতে পারছি না। অসুবিধা হচ্ছে আপনার এখানে বাচ্চারা 3 শ্রেণীর শিক্ষার্থী একসাথে পড়ছে। অসুবিধা হচ্ছে অনেক শিক্ষার্থী কম বোঝে, মানে আমাদের এখানে একটু কম বোঝা শিক্ষার্থীরাই থাকবে। যারা বেশি বোঝে সে এসে দেখবে যে ধুর, আমি তো এগুলো এমনিই পারি, বারবার আবার একই জিনিস পড়াচ্ছে, আমি পঞ্চম শ্রেণীতে পড়ি, সে এসে 3 অঙ্ক পড়াচ্ছে। এই একটা অসুবিধা হতে পারে। আরেকটা অসুবিধা কি, আমাদের এইখানে শিশুদের খেলাধুলার জন্য উপকরণ নাই। তবে আলহামদুলিল্লাহ এই কেন্দ্রটা এত ভালো যে আশপাশে খোলামেলা জায়গা আছে, অন্ততপক্ষে বাচ্চারা খেলাধুলা করতে পারবে। বৃহস্পতিবারে আপা যদি মনে করে ওদেরকে নিয়ে পাশে হচ্ছে হ্যাঁ ড্রয়িং, ঠিক আছে, ড্রয়িং তো করলেন ঘরের মধ্যে, আউটডোর যদি করতে চান মানে বাইরে খেলাবেন সেটাও করতে পারবেন। বাইরে কি কি খেলা হতে পারে আপনাকে একটা উদাহরণ দেই, আমি নিজে করেছি। আপনি ওদেরকে 5টা দলে ভাগ করে দিবেন। শিশুর একটা দল, শিশুর 2টা দল, 1-এর 2টা দল, দ্বিতীয় শ্রেণীর ধরেন একটা দল, দ্বিতীয় শ্রেণীর যারা খুবই কমা তারা একটা দল, আর যারা খুব ভালো ওদেরকে এই যে 5টা দল, এই 5টা দলের লিডার করে ফেলবেন, দিয়ে কাজ দিয়ে দিবেন। তোমাদের এখন কাজ, সময় 20 মিনিট। আশপাশে যতগুলো গাছ আছে তোমরা একটা খাতা আর একটা কলম নিয়ে যাবা, একটা দলনেতা থাকবে, তোমরা সবাই মিলে একসাথে যাবা, যতগুলো গাছ দেখবা 20 মিনিট সময় খাতায় লিখে নিয়ে আসবা। সবাই মিলে বলবা, একজন লিখবে। ঘোরাও হলো, ও কিন্তু ঘুরতে ঘুরতে শিখবে। শিক্ষা কিন্তু খালি বই পড়ায় শিখাবেন এমনটা নয়, আমাদের উদ্দেশ্য হচ্ছে গুণগত মান নিয়ে করা। আপনারা কি এমন চান যে আমার ছেলে ক্লাসে 1 রোল করলো কিন্তু আমার ছেলে নিজের নামটাই ভালো করে লিখতে পারছে না? এটা চান আপনারা? নাকি আপনার ছেলের রোল হয়তো 20 হইলো কিন্তু আপনার ছেলে যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারছে, চিঠি লিখতে পারছে, আপনার ছেলে নিজের নামটা লিখতে পারছে, যে যে যোগ্যতা অর্জন করার ছিল সেটা করতে পারছে? কোনটা চান আপনারা বলেন?
সাধারণ জ্ঞানের মধ্যে সবচাইতে মানে সমস্যা হচ্ছে স্যার, তখন দাঁড়াতে বলি, বলে বলি তোমার নাম কি, তখন বলবে তোমার বাবার নাম কি, তোমার বাসা কোথায়, তোমার থানা জেলা কি, মানে এরকম করে বলো। তখন কেউ বলে কেউ বলে না। তো আমি শিখাইছি, অনেকদিন শেখানোর পরে পরে সিস্টেম করে যদি না পারলে কিন্তু মারবো। কারণ কোথাও যদি কেউ জিজ্ঞেস করে তোমরা কোথায় পড়তে যাচ্ছ, তো বলতে হবে যে আমি ওই আশা শিক্ষা কেন্দ্র, আমার নাম রজনীগন্ধা, আমার ম্যাডামের নাম এটা, এসব কিন্তু বলতে হবে। এখন সবাই পারে, সবাই দাঁড়াবে, দাঁড়ায় তার পরিচয় দেওয়ার পরে গান বলুক, কবিতা বলুক, গজল বলুক, বলবে। ঠিক আছে। তো আমরা মূলত যেই ভাষা শিক্ষা দেই, বাংলা ইংরেজি, এই ভাষাগুলো যাতে শুদ্ধভাবে বলতে পারে, শুদ্ধভাবে লিখতে পারে, নিজের মনের ভাব প্রকাশ করতে পারে। পঞ্চম শ্রেণী পাশ করে আমাদের এতটুকু চাওয়া। আমরা কিন্তু খুব বেশি শিক্ষিত করে দিতে পারবো না, পথ দেখায় দিতে পারবো। শিক্ষাটা হচ্ছে জানার মাধ্যম, আনুষ্ঠানিক শিক্ষাটা হচ্ছে জানার মাধ্যম। কোনো আরো একটু আগে এগুলো পরে বলছি, মানে এই প্রোগ্রামটা আরেকটু আগে আসলে ভালো হতো। জি, যাই হোক, সুযোগ যেহেতু আসেনি, আমাদেরও কিছু করার নাই, যেটা করার নাই সেটা তো বলারও উপায় নাই। তো যাই হোক, শিক্ষার কাজ হচ্ছে আলো দেখিয়ে দেওয়া, পথ দেখিয়ে দেওয়া। আমরা একটা ডিগ্রি মানে কি, আপনাকে পথ দেখানোর উপায় আমাকে অর্জন করতে হবে নিজে নিজে। এমএ পাশ করেছিলাম আমি বলে আপনাকে চাকরি দিয়ে দেবে তা না, পরীক্ষা দিতে হবে চাকরি, আবার যোগ্যতা আছে কিনা দেখে। সবাই এমএ পাস, কিন্তু চাকরি সবাই পাচ্ছে না, কারণ ও যোগ্যতা ওইরকম অর্জন করেনি বলে পাচ্ছে না। কিন্তু এমএ পাস সবাই, এরপরে ওই যোগ্যতাটুকু তোমার নিজেকে অর্জন করে ফেলতে হবে, তুমি পারলে আসবে। তো আমরা বাংলায় একটু শুনি, বাংলা এবং ইংরেজি শোনা বলা পড়া লেখা, এই প্রাথমিক যোগ্যতাটুকু দেওয়ার চেষ্টা করবো এখান থেকে। শুনে বুঝতে পারছে কিনা, কথা বলতে পারছে কিনা, পড়তে পারছে কিনা, লিখতে পারছে কিনা, বড় বড় না, ছোট ছোট হলেও বাংলা এবং ইংরেজি। 2, এইখান থেকে আমরা শিক্ষা সেবিকার মাধ্যমে যে শিক্ষার্থী পাচ্ছি, তারাও বাড়িতে সচেতন হচ্ছে কিনা। এখান থেকে শিখে গেল, তারপরেও বাবা মাকে গালি দিচ্ছে, এখান থেকে শিখে গেল, তারপরেও পড়াশোনায় অপরিচ্ছন্ন, পড়াশোনায় নিজে দক্ষ না, এখানে পড়ে যাওয়ার পরে আবার প্রাইভেট চাচ্ছে। তার মানে কি, এই জায়গায় আমরা ভালো করে পড়াতে পারছি না। এরকম যাতে না হয়, বুঝতে পেরেছেন আপা? এরকম যাতে না হয়, আমরা চাইবো এখান থেকে পড়ার পরে যাতে সে নিজে পড়তে পারে। আপনাদেরকেও আসলে আর অত বেশি হেল্প করা লাগে না। আরেকটা কি, এই জায়গা থেকে পড়ার পরে আমরা শিক্ষার্থীদের মাঝে একটা পরিবর্তন চাই, যে আগে এই জায়গায় না পড়ে যা করতো, এই জায়গায় পড়ার পরে উন্নতি হচ্ছে কিনা। আমরা সবাই পরিবর্তন দেখতে চাই না? উন্নতি যদি নাই হয়, তাহলে আপাকেও বলবো হয় আপনার কৌশলে পরিবর্তন করেন, আপনাদেরকেও বলবো আপনারা এই জায়গাটা নিয়ে ভাবেন। প্রথম সময় পরীক্ষা হলে সবাই বুঝতে পারবে। এটা কিভাবে বুঝবো? আমাদের এখানে পরীক্ষার ব্যবস্থা করবেন। এটা কিভাবে বুঝবো? অভিভাবক সবাই, এরপরের অভিভাবক সবাই, ঠিক আছে? শিক্ষার্থীরাও থাকবে, শিক্ষার্থীদের মধ্যে সকল শিক্ষার্থীদের মাঝে আপনারা সকল শিক্ষার্থীকে অভিভাবক সভা 2 দিন আগের থেকে প্রস্তুত করবেন। শিশু শ্রেণীর শিক্ষার্থীদেরকে 4টা বা 5টা গণিতের, বাংলার, ইংরেজির 4টা বা 5টা কথা নামটা, ধরুন 1 শিক্ষার্থীকে 1 থেকে 5 এর নামটা, বা 1 থেকে 2 এর ঘরের নামটা শিখিয়ে দিবেন। আর তারপরে 2 এর শিক্ষার্থীদেরকে ধরেন 2টা কবিতা, একটা ইংরেজি কবিতা মুখস্থ করে রেখে দিলেন। ওদেরকে এখানে উপস্থিত রাখলেন, 5 মিনিট আসলো, অভিভাবকরা জিজ্ঞেস করলো, এই তুমি একটা ছড়া বলো তো, 2য় শ্রেণীর কে পারবে? হাত তুলে একজন বললো, অভিভাবকরা স্যাটিসফাইড হলো। তার মানে অভিভাবক সবাই জানলো যে এখানে শিক্ষার্থীদেরকে পড়ানো হয়, আপনি প্রস্তুত রাখলেন, গুড। এইরকম কাজ শুনেন, এইরকম কাজটা করে ওদেরকে ছুটি দিয়ে দিলেন, ওদেরকে ছুটি দিয়ে দিলেন। তাহলে আপনারাও যাচাই করতে পারলেন, তাছাড়া তো যাচাই করতে পারবেন না। শেষ। অভিভাবক সবাই পরের দিন এই কাজটা করেন, 10টা মিনিট সময় লাগবে। এটা করলে শিক্ষার্থীদেরও ভালো লাগবে, মানুষদের সামনে বলতে পারলে সবার ভালো লাগে। উপস্থিতি গুরুত্বপূর্ণ একটা ইস্যু। খুবই ম্যাডাম ভালো, ম্যাডাম ধরেন কৌশলী, দলে পড়ান, জোড়ায় পড়ান, কখনো বক্তৃতা দিয়ে পড়ান, কখনো লেখান, আবার কখনো হচ্ছে ওদেরকে সামনে এনে আলোচনা করান, কিন্তু উপস্থিতি ভালো না, 1-2 জন। তাহলে হবে? আপনি খুব ভালো, ঠিক আছে, আপনি ধরেন খুবই ভালো, কিন্তু আপনার কাছে কোনো মানুষ গিয়ে 2টা মিনিট বসে থেকে কথা বলে না, তাহলে আপনি কত ভালো হইলেন? তো উপস্থিতি বৃদ্ধি করতে হবে। উপস্থিতি 25 জন কমপক্ষে থাকতে হবে, 30 জন ন্যূনতম পক্ষে থাকা উচিত। উপস্থিতি বৃদ্ধির জন্য আপনারা দয়া করে চেষ্টা করবেন। এই লক্ষ্যে আমাদের কমিটি করা হয়, কেন্দ্র ভিত্তিক করেছেন। এটাতে নাই অভিভাবক মিটিং আছে, প্রথম মিটিং, অভিভাবক মিটিং করতে হবে কেন? কমিটি করতে হলে কমিটি হবে হচ্ছে একটা সভাপতি বা সভানেত্রী, আর বাকি 4টা সদস্য থাকবে।
নিয়ম হচ্ছে কমিটিতে 5 জন, আমাদের কেন্দ্রের 5 জন কমিটি। এই কমিটির সদস্যদের নিয়ম মানে কারণ হচ্ছে তারা বিভিন্ন সময়ে সহযোগিতা করবে। আপনাকে কমিটির একটা ওনাকে একটা কমিটির সদস্য রেখে দিতে পারেন, ওনাকে সভাপতিও করে ফেলতে পারেন, যাতে করে বিভিন্ন বিপদ আপদে ওনারা সহযোগিতা করে। অভিভাবকদের মধ্যেই 5 জন হইতে হবে এমনটা কোনো কথা নাই, ঠিক আছে? বোঝা গেছে? এই কমিটিদের কাছ থেকে হেল্প নেবেন। এই যে আমার বাচ্চা পাচ্ছে না, অনেক সময় নিজের কথা চাইতে ওই আরেকজনের কথা দিয়ে শাসন করা যায় ভালো। গায়ের যোগী ভাত পায় না বলে, গায়ের বেটি পোটাপুরি, অনেক কথা আছে। মানে নিজের মায়ের কথা শুনে না। আমাদের অনেক শিক্ষার্থী ছিল বাপ মাস্টার, কথা শুনে না, আরেকজনের কাছে মাস্টারি করায়। তো এইরকম যদি হয়, সেবিকা দিয়ে হোক, ওনাকে দিয়ে হোক, আরেক অভিভাবক দিয়ে হোক, কমিটির সদস্য দিয়ে হোক, একটু বলাবেন, উপস্থিতি করতে হবে প্লিজ। সঠিক সময় শুরু, সঠিক সময় শেষ। সমস্যা নাই স্যার, নন পানি একটু চেষ্টা ছোট করবেন। বাচ্চাগুলো লেখা, হাতের লেখাটা খুবই গুরুত্বপূর্ণ। এখনো পর্যন্ত কম্পিউটারের যুগ, মুখে বললে লেখা হয়ে যাচ্ছে, তারপরেও হাতের লেখাটা গুরুত্বপূর্ণ। পরীক্ষাতে লিখতে হচ্ছে সঠিক লেখার নিয়ম, সঠিক প্রবাহ, 7টা সপ্তস্বর, সঠিক প্রবাহ, সমপদ, সমশীর, সমান ও সমান্তরাল, হ্যাঁ, ইত্যাদি কথাগুলো আছে। এগুলো মেনে হোক, অথবা আপনি নিজস্ব কৌশলে হোক বোর্ডে সুন্দরভাবে লিখবেন, ওদেরকে সুন্দরভাবে লিখতে বলবেন। লেখাটা সুন্দর করলে কি হয়, পরিচ্ছন্ন লেখা হলে কি হয়, পরীক্ষাতে খুব ভালোভাবে মার্ক পাওয়া যায়। পরীক্ষাতে মার্ক, অভিভাবকদের বুঝতে হবে, বাসায় একবার লেখেন, আমার কাছে হলে কিন্তু বহুবার লেখে। আমি আগে শেষ করি, আপনাদের কাছ থেকে আমি শুনবো। আরেকটা কি উপায় হচ্ছে, লেখাটা শুধুমাত্র যে এখনকার যোগ্যতা তা নয়, আপনি লেখাতে উৎসাহিত করবেন। মাঝে মাঝে 3, 4, 5 এর শিক্ষার্থীদেরকে বলবেন বই থেকে লিখতে হবে এমনটা কোনো কথা না, তুমি নিজের মতো করে কিছু লিখবা। আজকে কি কি দেখলা, আজকে কি কি পত্র দেখলা। লেখাটা হচ্ছে ভাষার উচ্চতর দক্ষতা, মানুষের সর্বোচ্চ দক্ষতা হচ্ছে লেখা। আমি যখন লিখতে পারবো যে আমার মনের ভাব, আমি যখন লিখতে পারবো আমি কি চিন্তা করছি, তখন হচ্ছে আমার শিক্ষাটা তুলনামূলক কিছুটা অর্জিত হইল। বুঝতে পেরেছেন? তো আপনি আমার ভিতরে চিন্তাটা আমি খাতাটায় অনুভব করে মানে প্রকাশ করে দিলাম, স্থায়ী, সবার স্থায়ী, সবার জি 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 জি। তো এই জিনিসটা মাঝে মাঝে একটু লেখাবেন, আর ওদের লেখাটা সুন্দর করার চেষ্টা করবেন। তো লেখা তাকেই বলে যে লেখাটা আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা বুঝছে। আমি ধরেন লিখলাম তাল, বসে থাকলে হচ্ছে গাল, তাহলে হবে? তার মানে কি আমি লিখলাম ঠিকই কিন্তু মনের ভাব প্রকাশ করছে না, এটা কি লেখা বলবে? ধরেন আঁক দিলাম খালি এরকম গোল 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 গোল, কোনো কিছু বুঝাচ্ছে না, এটা কি চিত্রকর্ম হবে? মানে কোনো ছবি হবে? আমি যেটা করো সেটা মানুষের সামনে বুঝা গেল যে আমি হ্যাঁ এটা আমি লিখেছি, Good. এটা ঠিক কিনা। এটাকে বলে লেখা। যেমন আমি এখন কথা বলছি, এই কথাগুলো যদি আমি এমন ভাষায় বলি, ইংরেজিতে ধরেন, বা এমন ভাষায় বলছি, আপনারা বুঝতে পারবেন? এটা এটা অভিভাবক সভা হবে, তখন এটা একটা অনুষ্ঠান হবে, কিন্তু অভিভাবক সভা বা কথা বলা হবে না। মানুষের যারা বুঝতে পারবে সেটাই লেখা লাগবে। জি জি। আপনাদের সন্তানদেরকে চেষ্টা করবেন যে এই জায়গা থেকে কি কি লিখছে, খানিকে মানে নিজে লেখা নিজে ধরতে পারে না, হ্যাঁ, যেটা পরীক্ষণে যেটা আমি কি লিখেছি আপনারা ধরবেন না প্রতিদিন, মাঝে একদিন বলবেন, আচ্ছা বাবা তুমি যে বাংলাতে লেখো মাঝে মাঝে, এটা কি লেখলা, লিখেছে বলছে দোয়েল। দোয়েল কি জিনিস বাবা? দোয়েল কি কখনো দেখেছো? আমার সামনে জি, আসেন ভেতরে বসে। দোয়েল কি কখনো দেখেছো? গুড, এই তো জানে। মাঝে মাঝে একটু যাচাই করলেন, মাঝে মাঝে আপনারা ধরেন এই যে রান্না করেন, রান্না করার সময় একটু টেস্ট করেন জিহ্বাতে দিয়ে, বা হালকা টেস্ট করে বুঝে যান না রান্নাটা হয়েছে কিনা, লবণ হয়েছে কিনা, ঝাল হয়েছে কিনা। তা আপনার বাচ্চাদেরকে হয়তো টেস্ট করতে পারেন না, কিন্তু মাঝে মাঝে একটু যাচাই করবেন। আর যারা পারেন আলহামদুলিল্লাহ, খুবই ভালো। অভিভাবকদের তো দায়িত্ব, আমার সন্তানটা ভালো হলে আমার ভালো লাগবে না, আমি চেষ্টা করবো না আমার সন্তানকে ভালো করার। আপারও মনে হয় সন্তান আছে নাকি, উনিও চেষ্টা করে। আর সন্তানের ভালোবাসা, লেখা সোজা করা লাগবে যে সামনে আমার হলো কতখানি ফাঁক আছে, জিনিসটা খাতা সব মধ্যে সবসময় লজ থাকবে উপর দিকে। গুড। এখন আমরা শিশু থেকে 5ম শ্রেণী পর্যন্ত এই যে সুযোগ দিলাম, এই অসুবিধাগুলো আমাদের এখান থেকে হয়। আর আপাতত কোনো অসুবিধা নাই আল্লাহর রহমতে। আমরা আসছি মাঝে মাঝে, আমরাও ব্যাপারটা যাচাই করার জন্য আসছি, উনি আসছে, গুণগত মানটা যাতে বজায় থাকে। আসাতে একটা জিনিস ভালো, তুলনামূলক স্বচ্ছ, বেশ স্বচ্ছ, ফাঁকি দেওয়ার সুযোগ কম। তারপরেও সবাই মিলেমিশেও যাতে ফাঁকি না দেন, এই জন্য আমাদেরকে রাখা হয়েছে। তো এরপরেও যদি কখনো কোনো গাফিলতি দেখেন আমাদেরকে একটু জানাবেন। আর এখানে নিয়ম কানুন, খাতা কলম পূরণ করা, সঠিক সময় উপস্থিত হওয়া, অ্যাটেন্ডেন্স, হাজিরা খাতা, এই নিয়ম কানুনগুলো বেশ কড়া, যেটা প্রাইমারি স্কুলেও হয়তো অনেক ক্ষেত্রে এত কড়া না। প্রাইমারি স্কুলেও আছে, প্রাইমারি স্কুলেরও অধিদপ্তর আছে, মন্ত্রণালয় আছে, দেখার জন্য লোক আছে, ডায়েরি থাকা উচিত, বেতন পায়, কিন্তু নাই। কোনটা পড়া দিলে সেটা যাতে আবার লিখা যায়, যার হয়তো মনে থাকে না, বাপ মা বুঝতে পারে না কি পড়া দিতে না দিতে। যতটুকু সময় এই যে প্রাইভেটের থেকে যে 2 ঘন্টার সময় পাবে, 1 ঘন্টা 1 ঘন্টা তার হাতে লিখবে, তারপর স্কুল। গুড। এখন আমার কথা প্রায় শেষ, সব শেষে হচ্ছে আপনাদের কি করণীয়
3 নাম্বার যে প্রশ্নটা ছিল, মানে আমার আলোচনার ধাপ ছিল, এটা 1-2 মিনিটে বলে শেষ করি। আপনাদের করণীয় খুব বেশি না বাবা, আপনাদের করণীয় হচ্ছে শিশু থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীটা লেখাপড়া শিখে মানুষ হবে, ওই জন্য একটু যাতে সঠিক সময় এখানে আসতে পারে, সঠিক সময় এখানে যায়, এই ব্যাপারে একটু খোঁজ নিলেন যে বাবা তুমি এখানে গেছো কিনা। হ্যাঁ, আপনাদের আশপাশে বাড়ি হইলে এসে একটু দেখলেন মাঝে সাঝে, প্রত্যেকদিন আসতে হবে না। অভিভাবক শিশু থেকে 2য় শ্রেণীর অভিভাবকরা বাচ্চাকে নিয়ে এসে প্রত্যেকদিন বসে থাকবেন, এটা আমি চাই না, আমার খারাপ লাগে। আপনার অভিভাবক আপনার সন্তানকে এখনই যদি এসে নিয়ে বসে থাকেন, আমি দেখেছি অনেক জায়গায়, এটা কি হয়, বাচ্চাদের বিকাশে বাধা হয়। আমরা বাচ্চাদের বিকাশ চাচ্ছি, ও ওদের মতো পরিবেশে মিশুক। আপনার সন্তান আম্মা কি লিখবো, আম্মা কি বলবো, এটা আমার ভালো লাগে না। হ্যাঁ, এটা আমি চাই না। বাচ্চারা বাচ্চাদের সাথে মিশে লেখাপড়া করুক, বলুক, আরে তুমি কি বলো, ওদের ভেতরে বোঝাপড়া হবে, আন্ডারস্ট্যান্ডিং হবে, সমাজের সাথে মিশতে পারবে। লেখাপড়াটা তো আপনার সাথে মেশা না, সমাজের সাথে মেশা। ঠিক আছে, ঠিক আছে, না না না, দেখা করা যাবে। এই আরেকটা কি চাই আপনাদের কাছ থেকে, হয়তো ধরেন দুপুরবেলা কেন্দ্র, আপনি দুপুরবেলায় খাবার দিচ্ছেন, এইরকম করবেন না, কেন্দ্রটাকে একটু গুরুত্ব দিন। মানে আপনি ওই সময় আপনার কাজে ওকে ব্যস্ত রাখলেন, সে আপনার বাচ্চাটাকে, তাহলে এটাকে গুরুত্বহীন হয়ে গেল। এটা একটু গুরুত্ব দিবেন, কারণ আগ্রহ না থাকলে, গ্লাসে যদি ফুটা থাকে তাহলে গ্লাসে যত পানি ঢালেন পানি থাকবে না, থাকবে 12টার পরে গোসল করে সালপালেক, মানে বুঝতে পেরেছেন, থাকবে কি আগ্রহ, থাকবে না। তাহলে আপনারা একটু এই সময়টা ওদেরকে ফাঁকা রাখবেন, তাহলে ওদের তরফ থেকে বলার কিছু নাই। তাহলে প্রথমত হলো একটু খোঁজ খবর রাখা, দ্বিতীয়টা হচ্ছে বাচ্চাকে এই সময়ে, শিক্ষার্থীকে এই সময়ে অন্য কোনো কাজ থেকে মুক্ত রাখা। মুক্ত রাখলেন, খোঁজ খবরও নিলেন, এইবার ছেলে ফাঁকি দিলেন, আপনি ধরতে পারলেন, কিভাবে ধরতে পারলেন, ম্যাডাম বললো বা আপনি ধরতে পারলেন। এই সময় 3য় নাম্বার কাজ, এই কাজটাই আপনারা করবেন যদি কখনো পান, শাসন। শাসন করতে হবে, এবং শাসন করার মূল নীতি হচ্ছে শাসন করা তারই সাজে সোহাগ করে, যে আপনি শাসনও করবেন, সময় মতো সোহাগও করবেন। আপনি সোহাগও করবেন, আপনি শাসনও করবেন। আপনি মানে অন্যায় পেলে শাসন যদি না করেন, আজকে একটা থাপ্পড় দিয়ে যে জিনিসটা শুধরানো যেত, পরবর্তীতে একটা থাপ্পড় কেন, ওকে বাড়ি ছাড়া করলেও ওই জিনিসটা শুধরানো যাবে না, এরকম সমস্যা হয়ে যায়। শিশু সন্তান নাই যেহেতু আপনাদের মাঝে শেয়ার করি, কিছুদিন আগে রমজানের মধ্যে এক বাবা তার নিজের সন্তানকে কুদাল দিয়ে কুপিয়ে হত্যা করেছে। এক বাবা অতিষ্ঠ হয়ে রাতের বেলা নিজের ওয়াইফ, মানে নিজের মাকে সন্তান অকথ্য ভাষায় গালাগালি মারতে বসেছে, গলা টিপে বসেছে। নেশার জন্য যার পর নাই তাই করে, বছর বছর ধরে গালাগালি করে, ওকে বিদেশে পাঠাইছে, রিহাবে দিয়েছে, কিচ্ছু হয় না, বিয়ে দিয়েও চেষ্টা করেছে, ভালো হয়নি। তো অবশেষে দেখেছে যখন ওই ছেলে আমাদের হয়তো কারো না কারো জান নিয়ে নেবে, ঘুমের মধ্যে বাপ এসে ওই সন্তানকে, নিজের সন্তানকে হত্যা করেছে। বাপ কি মনে করে নিজের ইচ্ছাই এটা করেছে, বাপের কষ্ট হয়নি? ওই সন্তান কি যেদিন জন্মগ্রহণ করে, যখন ছোটবেলায় ছিল তখন থেকে এরকম নেশাখোর হয়েছে? হয়নি। হয় সঙ্গদোষ হয়েছে, অথবা প্রথম দিকে শাসন করেন এই কারণে হয়েছে, কোনো না কোনো কারণে হয়েছে। বাবা মা থাকা অবস্থায়, আপনারা বাবা মা থাকতে, আপনারা অভিভাবক থাকতে, আপনার সন্তান যাতে এরকম নেশাগ্রস্ত না হয়, দয়া করে শাসন করবেন। আপনাদের 3টা দায়িত্ব দিয়েছি, মাঝে মাঝে একটু খোঁজ খবর নেবেন, এই জায়গার হোক, এই জায়গার না নিতে পারেন, স্কুলের হোক, একটু খোঁজ খবর নেবেন। 2 নাম্বার কাজ হচ্ছে প্লিজ স্কুলের সময়টায় বা এই সময়টায় একটু ফাঁকা রাখবেন, ওদেরকে এই সময়টায় খাইতে দিচ্ছেন, এই সময়টা লাহারি নিয়ে আসতে দিচ্ছেন। হ্যাঁ, বিপদে আপদে একদিন হয়তো দিতে বললেন, একদিন হয়তো আপনার খুবই কঠিন অবস্থা, আপনি অসুস্থ হয়ে গেছেন, আপনি গাড়ি নিয়ে আসতে বললেন বা কোনো একটা কাজে দিলেন, সেটা আলাদা। কিন্তু আপনি প্রায় সময় দেখা যাচ্ছে উপেক্ষা করছেন, তাহলে ওই শিক্ষার্থী তো এর প্রতি আগ্রহী হবে না, গুরুত্ব পাবে না। হ্যাঁ, এই কাজ করবেন। 3 নাম্বার যে কথাটা বলেছি সেটা হচ্ছে, যদি কখনো গাফিলতি পান, ম্যাডাম অভিযোগ দেয় বা অন্য কেউ বলে, তাহলে প্লিজ একটু শাসন করবেন। শাসনটা যে সবসময় হাত দিয়ে মারিয়ে দিতে হবে, শাসনটা সবসময় থাপ্পড় দিয়ে দিতে হবে তা না। আপনারাই জানেন, মানে কোন বলা যায় না যে কোন দেবী কোন ফুলে তুষ্ট। হ্যাঁ, আপনি যেমন হচ্ছে বিধবা হলে সাদা শাড়ি বা রঙিন কিছু পরেন না, হ্যাঁ, সাদা মানে অল্প 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 পাক গুরু পাক খান না, ব্যাপার কি, ওটা পরিবেশ আবহাওয়ার খাতির। এই গরমে আপনি গরম খাবার খেয়ে আসবেন না, একটু ঠান্ডা ঠান্ডা খাবার চেষ্টা। সেম, কোনটা দিয়ে কতটুকু শাস্তি প্রযোজ্য দিবেন। আপনার ছেলে হয়তো একই কারণে আপনার ছেলেকে একটা বকা দিলেই হয়ে যায়, আবার একই কারণে ওইটার জন্য আরেকটা ছেলেকে থাপড় দেওয়া লাগে, চেষ্টা করবেন এটা দেওয়ার। কিন্তু লক্ষ্য রাখবেন, শিক্ষার্থীদের ইগো অ্যাটিটিউড হেভি প্রখর, ওদেরকে মানুষের সামনে অপমান করবেন না। আপনার বাচ্চাকে ওই হচ্ছে যদি অপমানমূলক কথা বলেন, মানে অন্তরটা মরে যায়, হ্যাঁ তোকে দিয়ে হবে না, ওই অমুকের সন্তানটা খুবই ভালো, দেখ ওর কাছ থেকে শিখ, ও ভালো কিছু করে, মাঝে মাঝে উৎসাহের জন্য বলতে পারেন। কিন্তু বারবার এই কথা বললে শিক্ষার্থীদের যে আত্মবিশ্বাস আছে, আত্মবিশ্বাসে একটা প্রভাব পড়ে,
এবং সেই শিক্ষার্থীর মধ্যে মানসিক এক ধরনের চাপ কাজ করে, সে বকে যেতে পারে বা অন্য ক্ষতিকর আত্মবিধ্বংসী কাজ করে ফেলতে পারে। দয়া করে শাসন করবেন, ঠিক আছে, কিন্তু শাসনের কারণে ছেলেটা যাতে নষ্ট না হয়ে যায় এরকম শাসন করবেন। ঘরে গিয়ে শাসন করলেন, বোঝায় শাসন করলেন, মানুষের সামনে করার কি দরকার? উদাহরণ দেবো কেন? সবাই কি আর গাড়ি চালাবে? সবাই কি আর বাস চালাবে? সবাই কি আর আমার মতো বকবক করবে? কেউ কেউ তো হচ্ছে গাড়িও চালাবে, কেউ কেউ তো মাস্টারিও করবে, কেউ কেউ হয়তো হচ্ছে খেতে কাজ করবে। সবার প্রয়োজন আছে। আমার কথা এখানে শেষ। আমার কথা কেউ কোনো দুঃখ কষ্ট পেয়ে থাকলে আমি আন্তরিকভাবে দুঃখিত। লাস্ট অপশন আপনাদের কাছ থেকে কোনো প্রশ্ন, আপনাদের এবার কোনো প্রশ্ন থাকলে একটু প্রশ্ন যখন করবো আমরা দেখাবো। দেখলাম গুরুত্বপূর্ণ সেখানে খালি দিল। এখন আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? আমি ধরেন আসছি, আমার কাছে অনেক কিছু জানার থাকতে পারে, ধরেন আপনারা অনেক প্রশ্ন করতে পারেন। আচ্ছা, আপনাদের হয়ে আমি আপনাদের তরফ থেকে একটা কমন প্রশ্নের উত্তর দেই যে ফ্যান বা ওয়াশরুমের ব্যবস্থা করা যায় কিনা বা টয়লেটের ব্যবস্থা করা যায় কিনা। এই জায়গায় আমার উত্তর হচ্ছে, আমি নিজেও চেয়েছিলাম আমাদের যে একটা সভা হয় বা ষান্মাসিক সমন্বয় সভা, তো আমি চেয়েছিলাম, তো ওনারা সহজ শর্তে ঋণের ব্যাপারে ভাববেন বলেছেন, কিন্তু সরাসরি দিবেন না, কারণ ওনারা এই পরিমাণ অর্থ আমাদের জন্য বরাদ্দ করেন না। যেহেতু করেন না, সেহেতু আমরা দিতে পারছি না, আমরা তো পাচ্ছি না। আমরা চেয়েছি, যদি কখনো পাই সেবিকাদেরকে দিয়ে দিতে পারি। হ্যাঁ, যদি কখনো পাই অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। এবং হয়তো আস্তে আস্তে বেশি সময় আপনাদের এই গরমটা থাকে না, 2 মাস সময়, এই বৈশাখ মাস জ্যৈষ্ঠ, দুপুরে বাচ্চাদের জন্য একটু বিকেলে একটু গরম এরপরে গরম আমরা থাকে। এতদিন ইয়া ছিল তো জানা না, কাটা হয় না, আমরা কাটবো মানে এরকম ঈদের ছুটি আপনাদের কোনো সমস্যা নাই না? এরপরে? না, আমাদের কোনো সমস্যা নাই। তাহলে নিয়মিত আপনারা বাচ্চাদেরকে পাঠাবেন। তারপরে বাচ্চারা নিয়মিত তবে যতদূর সম্ভব অন্যান্য আসে জায়গা সবাই, থেকে আমার আপনাদের বাচ্চারা আসে। এদিকে সালপাল কি করে না করে আমরা সবাই জানি না, কিন্তু আমার ওই বোনের বাচ্চা যে কথা আমার কোনো সমস্যা নাই, নিয়মিত আসে। আপনারা ম্যাক্সিমামে আসার সদস্য সবাই প্রায় আমার তরফ থেকে এখানে শেষ। সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে দেখছি তো এর আগে স্যার। জাযাকাল্লাহু খাইর। আমাদের যে হরিতলা কেন্দ্র আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আপনারা একটু বারাকাতুহু। মানে সকালকার বাসের কোনো